সাবাস দিতে হবে আপনার কেপ ভার্ডেকেও। তারা যেভাবে করে ডিফেন্সিভটা খেলেছে, যেভাবে করে তাদের পেনাল্টি বক্সের মধ্যে পাসিংটা করেছে, মানে ইট ওয়াজ আনবিলিভেবল ফ্রম এ নিউ টিম। পর্তুগাল, তারপর হচ্ছে বেলজিয়াম, স্পেন, নেদারল্যান্ডস, চারটা দলই ড্র করলো। মানে কেউ এক্সপেক্ট করে না যে তারা ড্র করে সব টপ ইউরোপিয়ান টপ টিমগুলো। আসলে কারণটা কি মনে হচ্ছে আপনার কাছে? আসলে এখানে এক একটা টিমের কারণ আমি বলবো এক এক রকম। এর মধ্যে আমি শুধু এটুকুই বলবো যে হ্যাঁ, নেদারল্যান্ডসের অপোনেন্ট জাপান ছিল, সো এইটা যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা আসলে বুঝাই গিয়েছিল। তো সেই ক্ষেত্রে তাদের ড্রটা মেনে নেওয়া যায়, যদিও যেভাবে তারা সেকেন্ড গোলটা খেয়েছিল কর্নার থেকে, মানে সবগুলো তিনটা ডিফেন্ডার ডাচের, তারা সবাই 6 ফিট 4 ইঞ্চির মতন, কিন্তু এর মধ্যে দিয়ে জাপানের আপনার হচ্ছে যে 5'10" অথবা 5'11" প্লেয়াররা হেড করে গোল দিচ্ছে, এইটা একটু দৃষ্টিকটু ছিল আপনি নেদারল্যান্ডসের পয়েন্ট অফ ভিউ থেকে। আর বেলজিয়ামের আমি আসলে স্কোয়াড নিয়ে এবার খুব একটা বেশি আশাবাদী না। তার কারণ হচ্ছে যে এমন কোনো ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার নাই, বা ওই যে গোল্ডেন জেনারেশন যেটা ছিল ওরকম টাইপের এফেক্টিভ কোনো টিম এবার নাই। সেই কিন্তু আপনি দেখেন যে গোল দিল এসে লুকাকু লাস্ট মোমেন্টে, লুকাকু ওয়াজ দ্য ফ্যাক্টর, সবসময় দেয় তো, কিন্তু হচ্ছে জানেন কেভিন ডি ব্রুইনে তো আগের মতন না। আর আমি দেখলাম যে পুরা খেলার মধ্যে তারা ভরসা করছে শুধু জেরেমি ডোকুর উপরে, একটা প্লেয়ার হ্যাজার্ড নাই, জেরেমি ডোকুর উপরে ভরসা করছে। তো ওই রকম একটা স্টারের একটা টিম কিন্তু বেলজিয়ামের নাই যে আপনি ভরসা করবেন যে এই টিম হচ্ছে অনেক দূর যাবে। শুধুমাত্র গোলকিপার কোর্তোয়া থাকার কারণে যেটা হয়েছে যে বেশ কয়েকটা গোল খেতে খেতে ওরা খায়নি, যার কারণে ওরা বেঁচে গেছে। সো আমি বলবো যে বেলজিয়ামেরটা আসলে এখন ওই রকম লেভেলের নাই। হ্যাঁ, স্পেনেরটা ইজ ভেরি ভেরি আনফর্চুনেট টু সি যে স্পেনের মতন টিম যাদেরকে ফেভারিট ধরা হচ্ছিল তারা আসলে কেন যেন হচ্ছে হোঁচট খেলো এখানে কেপ ভার্ডের থেকে। অবশ্যই এখানে আমি বলবো যে মানে আপনাকে পুরোপুরি যদি আমি স্পেনের জন্য আমি স্পেনকে দোষ দিব না, এখানে আপনার সাবাস দিতে হবে আপনার কেপ ভার্ডেকেও। তারা যেভাবে করে ডিফেন্সিভটা খেলেছে, যেভাবে করে তাদের পেনাল্টি বক্সের মধ্যে পাসিংটা করেছে, মানে ইট ওয়াজ আনবিলিভেবল ফ্রম এ নিউ টিম। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে কেপ ভার্ডেকে এটা দিতে হবে আপনার দায়িত্ব। আর স্পেনের ব্যাপারটা হচ্ছে কোনো স্ট্রাইকার নেই, আপনি 4-5 দিয়ে বল নিয়ে ঘুরছেন সারাদিন, ডান থেকে বাম করছেন, কিন্তু আপনার স্ট্রাইকার নেই। কারণ আপনার স্ট্রাইকার না থাকলে আপনি গোল দিবেন কিভাবে? সো এইটা হচ্ছে স্পেনের একটা বড় সমস্যা হবে পুরো। ফেরান তোরেসকে কেন আসলে এভাবে ইউজ করতে পারছে না? হ্যাঁ, মানে ফেরান তোরেস মানে কি যে সেম প্রবলেমটা আসলে স্পেন এবং পর্তুগাল দুজনেই ফিল করেছে। সেটা হচ্ছে যে যখনই এই নতুন টিমগুলো এসছে তারা করেছে কি, মানে একবারে পুরা ডিফেন্সটাকে একবারে 8 জনে মানে 5-3-2 এভাবে করে খেলেছে। 5টা মানে ডিফেন্ডার প্লেয়ার পেনাল্টি বক্সের মধ্যে, আবার 3 জন ডিফেন্সিভ মিডফিল্ড। সো এটাতে যেটা হয় যে সেন্টারে যে আপনি স্ট্রাইকার দেখে খেলাবেন তার জন্য কিন্তু স্পেসটা খুবই কমে যায়। তো এই স্পেস কমে যাওয়ার জন্য যেটা হয় যে বল সাপ্লাই যাই দিক না কেন স্কোরিং করার মতন এবিলিটি আর থাকে না। তো যার কারণে ফেরান টোরেস বলেন বা আপনি রোনালদো বলেন, দুজনে কিন্তু দুজনের ম্যাচে গোলগুলো বের করার জায়গাটাই আসলে পায়নি। সো আমার মতে যে এখানে আসলে খুব যে বেশি দোষ আসলে স্ট্রাইকারদের দিতে হবে, তার থেকে বেশি আসলে অপোনেন্টের যে ডিফেন্সিভ কোয়ালিটি এবং ডিফেন্সিভ অর্গানাইজেশন সেইটা দিতে হবে। বাট হ্যাঁ, সুযোগ কিন্তু বেশি এখানে ক্রিয়েট করেছিল স্পেন। সো সেক্ষেত্রে স্পেনের এখানে আসলে গোল দেওয়াটা উচিত ছিল, যেটা কিনা পর্তুগাল আসলে করতে পারেনি আর কি।